প্রধানমন্ত্রী বলছেন যে সোনাদানা কিনবেন না, কেউ বিদেশে ঘুরতে যাবেন না, কেউ নিজের গাড়িতে পেট্রোল ডিজেল ভরবেন না, কোথাও যাওয়ার হলে নিজের গাড়ি ছেড়ে পাবলিক বাস বা ট্রেন ব্যবহার করুন, ওয়ার্ক ফ্রম হোম করুন। আর এসব কিসের জন্য? যাতে এসবে খরচা করতে গিয়ে বিদেশি মুদ্রা দেশের বাইরে না চলে যায়, এর জন্য। দেখুন এই ভিডিওটা। वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसिंग, वर्चुअल मीटिंग, इनको हमें फिर से प्राथमिकता देनी है। आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, पेट्रोल डीजल बचाकर हमें वो मुद्रा भी बचानी है। गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है। हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। শুনলেন? এখন এসব শুনে অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে পেট্রোল ডিজেল বা সোনাদানা এটা তো আমি আমার পয়সা খরচ করছি, আর এতেও ভারতীয় মুদ্রা মানে রুপিতে খরচ করছি। আবার এসবের জন্য তো আমি বিদেশের কাউকেও কোনো পেমেন্ট করছি না, আমি তো আমার দেশের ভেতরে এই সমস্ত পেমেন্ট করছি। তাহলে এই সমস্ত জিনিস নিয়ে চাপাচাপি করার সাথে বিদেশি মুদ্রা বাইরে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে, আর বিভিন্ন দেশের ভেতর এটাই সব থেকে বড় সম্পর্ক। এই সম্পর্ক না থাকলে আমি আপনি মানে আমরা ঠিকঠাক মতো খেতেও পারতাম না। তো এই পুরো বিষয়টা আজকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, আমি পেট্রোল ডিজেলের কথাটা বলি। আমরা গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরতে হলে কোথায় যাই? কোনো না কোনো পেট্রোল পাম্পে। আর ওখানে তেল ভরার পর আমরা ভারতীয় মুদ্রায় পেমেন্ট করে দিই। এখন পেট্রোল পাম্প তো আর তেল তৈরি করে না, প্রত্যেকটা পেট্রোল পাম্প ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বিভিন্ন কোম্পানি থেকে তেল আনে। যেমন ধরলাম হিন্দুস্তান পেট্রোলিয়াম, এই পেট্রোল পাম্পটা হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানি থেকে তেল নিয়ে আসে। তার মানে এই পেট্রোল পাম্প তেল আনার জন্য হিন্দুস্তান পেট্রোলিয়ামকে পেমেন্ট করে, আর সেটাও ভারতীয় মুদ্রায়। এখন এই হিন্দুস্তান পেট্রোলিয়ামে তেল তৈরি হয় কিভাবে? তৈরি হয় বিদেশ থেকে খনিজ তেল ভারতে আসে। এই হিন্দুস্তান পেট্রোলিয়াম বাইরের কোনো দেশ থেকে ভারতে খনিজ তেল আমদানি করে, তারপর ওই খনিজ তেলটাকে পরিশোধন করে যে পেট্রোল ডিজেল পাওয়া যায় সেটাই এই পেট্রোল পাম্পে দিয়ে দেয়। এবার আমরা পেট্রোল পাম্পে তেল কেনার জন্য ভারতীয় মুদ্রায় পেমেন্ট করলাম, পেট্রোল পাম্প হিন্দুস্তান পেট্রোলিয়ামকে তেল কেনার জন্য ভারতীয় মুদ্রায় পেমেন্ট করলো। এখন হিন্দুস্তান পেট্রোলিয়াম বাইরের থেকে যে তেল আনবে সেটা তো আর ভারতীয় মুদ্রায় পেমেন্ট করতে পারে না, সেটা নর্মালি ডলারে করা হয়। তাহলে হিন্দুস্তান পেট্রোলিয়াম বাইরে যেটা করছে সেটা ডলারে। এইবার এই ডলারে আর ক্যাশে পেমেন্ট হয় না, এই ডলারের পেমেন্টটা হয় অনলাইনে মানে ব্যাংকের মাধ্যমে। এবার এই সিস্টেমটা আমি একটু বোঝাই। ধরলাম হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, যে ব্যাংকটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর এই অ্যাকাউন্টে হিন্দুস্তান পেট্রোলিয়ামের নামে হয়তো 2 লাখ টাকা রয়েছে। যদিও এই অ্যামাউন্ট কোনোদিন থাকা সম্ভব না, এর থেকে আরো প্রচুর পরিমাণে বেশি অ্যামাউন্ট থাকে, আমি বোঝানোর জন্য 2 লাখ লিখলাম। এবার হিন্দুস্তান পেট্রোলিয়াম পেমেন্ট করার সময় কিভাবে করবে? ধরলাম এই হিন্দুস্তান পেট্রোলিয়াম সৌদি আরব থেকে $1000 খনিজ তেল কিনবে, তাহলে সেই পেমেন্টটা সৌদি আরবের কোনো একটা ব্যাংক, হয়তো ব্যাংক অফ সৌদি আরব, এই ব্যাংকে জমা হবে। তাহলে এই ব্যাংকে $1000 জমা হওয়ার কথা। এখন হিন্দুস্তান পেট্রোলিয়ামের এই ব্যাংকে অর্থ রয়েছে ভারতীয় মুদ্রায়, এইখানে অর্থ পাঠানোর কথা ডলারে $1000। তাহলে মাঝখানে একটা লোক বা একটা ইনস্টিটিউট আসবে যেটা হলো আরবিআই। $1000 মানে 90 টাকা হিসাবে হলেও 90,000 টাকা। তাহলে এই ব্যাংক থেকে আরবিআই কে 90,000 টাকা দিয়ে দেওয়া হবে, আর আরবিআই এই 90,000 টাকার বদলে যে $1000 হয় সেই $1000 এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে। এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হবে না, এই অ্যাকাউন্ট থেকে আরবিআই যাবে, আরবিআই থেকে এই অ্যাকাউন্টে আসবে। তার মানে আরবিআই যখন এই ব্যাংকটাকে ডলারে পেমেন্ট করছে, তার মানে আরবিআই এর কাছে এই ডলার থাকার কথা পর্যাপ্ত পরিমাণে। আরবিআই এর কাছে যদি ডলার না থাকে, সেক্ষেত্রে এই সমস্ত কোম্পানির ব্যাংকগুলোতে যতই টাকা পয়সা থাকুক না কেন, সেটা দিয়ে বাইরের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কারণ ভারতীয় মুদ্রায় বাইরের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করা যায় না। অন্য যে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে গেলে আন্তর্জাতিক মুদ্রা ডলার বা অন্য যে কোনো যে মুদ্রাগুলো আছে সেইগুলোতে করতে হয়, মেইনলি ডলারেই করতে হয়। আর অন্যান্য দেশের সাথে ক্যাশে ব্যবসা বাণিজ্য হয় না।
অনলাইন মানে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হয়। আর ব্যাংকের মাধ্যমে যখনই পেমেন্ট করতে যাব তখনই মাঝখানে আরবিআই এর থ্রু দিতে হবে। ফলে আমি যদি বিদেশের কোনো ব্যাংকে টাকা পাঠাতে যাই তাহলে ইনডাইরেক্টলি প্রথমে আমি আরবিআই কে টাকা জমা দেব, আরবিআই আমার হয়ে ওই ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেবে। এখন আমি যে আরবিআই কে দিচ্ছি, আরবিআই এর কাছে এই বিদেশি মুদ্রা থাকা প্রয়োজন, অর্থাৎ ডলারে পর্যাপ্ত পরিমাণ ডলার থাকা প্রয়োজন। যদি পর্যাপ্ত পরিমাণ ডলার না থাকে সেক্ষেত্রে আমি আরবিআই কে যতই টাকা পয়সা দিই না কেন আরবিআই ওই দিক থেকে পেমেন্ট করতে পারবে না। আর এই জন্যই এই বিদেশি মুদ্রার কথা বারবার করে বলা হচ্ছে। আমি আরো একটু বোঝাই। এবার সোনার এক্সাম্পল দিই। আমি হয়তো একটা সোনার শোরুমে গেলাম সোনা কিনতে, কোনো একটা গয়না কিনতে, ধরলাম সেনকো গোল্ডের একটা শোরুম আছে। তাহলে আমি যখন একজন পাবলিক এই সেনকো গোল্ড থেকে সোনা কিনছি তাহলে আমি পেমেন্ট কিসে করছি? সেনকো গোল্ডকে ভারতীয় মুদ্রায়। এবার সেনকো গোল্ড তো আর সোনা তৈরি করে না, এটাও কোনো না কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিয়ে আসে। তাহলে সেনকো গোল্ড হয়তো কোনো একটা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিয়ে এলো, তাহলে এই সেনকো গোল্ড যখন এর কাছ থেকে নিয়ে আসতে হবে তখন একে পেমেন্ট করবে, সেই পেমেন্টটাও কি ভারতীয় মুদ্রায়। আচ্ছা, এই ডিস্ট্রিবিউটারও তো আবার সোনা নিজে তৈরি করে না, এই ডিস্ট্রিবিউটার কোনো না কোনো সোনার কোম্পানির কাছ থেকে নিয়ে আসে। তাহলে ওই সোনার কোম্পানি হয়তো গোল্ড লিমিটেড, এই ডিস্ট্রিবিউটার এই কোম্পানির কাছ থেকে সোনা নিয়ে আসে। তাহলে এই ডিস্ট্রিবিউটার যখন এই কোম্পানিকে পেমেন্ট করবে সেটাও ভারতীয় মুদ্রায়। এবার এই গোল্ড লিমিটেড সোনা তৈরি করে। সোনা তৈরি কিভাবে হয়? সোনা মাটির নিচ থেকে পাওয়া যায়। তাহলে এই গোল্ড লিমিটেড হয়তো মাটির নিচ থেকে সোনা তোলে, সেটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়ে গেল। কিন্তু ভারতে যত পরিমাণ সোনার প্রয়োজন হয় তত কিন্তু ভারত থেকে তোলা হয় না। ফলে ভারতে টোটাল যত সোনার কনজাম্পশন হয় তার অনেকাংশই বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, অর্থাৎ বিদেশ থেকে কিনতে হয়। তার মানে ভারতে সোনার যা চাহিদা সেটাকে ফুলফিল করানোর জন্য এই কোম্পানিটা বিদেশ থেকে সোনা কিনে আনবে। তাহলে বিদেশ থেকে সোনা কিনে আনা মানে বিদেশে কোনো একটা দেশকে পেমেন্ট করা। এবার বিদেশে কোনো দেশে পেমেন্ট করতে গেলে তো আর ভারতীয় মুদ্রায় হবে না, সেটা ওই কি হবে? ডলারে, সেটাও ওই ডলারে পেমেন্ট করতে হবে। তাহলে এবার ওই বাইরের কোনো একটা কোম্পানিকে যখন পেমেন্ট করতে যাচ্ছি সেটা তো আর ক্যাশে হবে না। আমি হয়তো একে ক্যাশে দিলাম, এ হয়তো একে ক্যাশে দিল, এ হয়তো একে ক্যাশে দিল, কিন্তু এ যখন বাইরের কাউকে পেমেন্ট করবে সেটা তো আর ক্যাশে হবে না, সেটা ব্যাংকের মাধ্যমেই হবে। আর ব্যাংকের মাধ্যমে করতে গেলে মাঝখানে কি চলে আসবে? আরবিআই। এই কোম্পানিটা আরবিআই কে ভারতীয় মুদ্রায় পেমেন্ট করবে, আরবিআই সেই মুদ্রাটাকে ডলারে কনভার্ট করে এই দেশকে ডলারে পেমেন্ট করে দেবে। তার মানে এই কনভার্ট করার জন্য আরবিআই এর কাছে এনাফ পরিমাণে ডলার বা বিদেশি মুদ্রা থাকতে হবে। এইটুকু বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমি পরের স্টেপে আসি। এই যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানি বা এই পেট্রোল পাম্প বা এই সোনার দোকান, এরা এই তেল বিক্রি করছে কেন বা এই সোনা বিক্রি করছে কেন? আমাদের পাবলিকের ডিমান্ড ফুলফিল করার জন্য, আমাদের চাহিদা পূরণ করার জন্য। তাহলে আমাদের চাহিদা যত বেশি থাকবে এই সমস্ত কোম্পানি তত বেশি বেশি করে বিক্রি করবে, আর যত বেশি করে বিক্রি করবে সেটা বিক্রি করার জন্য বিদেশ থেকে তত বেশি পরিমাণে ইম্পোর্টও করতে হবে, মানে আমদানিও করতে হবে। এখন বিদেশ থেকে যত বেশি ইম্পোর্ট করব, যত বেশি আমদানি করব, বিদেশে তত বেশি পেমেন্ট করতে হবে। এবার বিদেশে যত বেশি পেমেন্ট করব আরবিআই থেকে কিন্তু তত বেশি বিদেশি মুদ্রা খরচ হয়ে যাবে। এবার এখানে অনেকে বলতে পারে যে খরচ হবে হবে, আমরা তো তার জন্য পেমেন্ট করছি। আরবিআই তো আর নিজের থেকে সবকিছু দিয়ে দিচ্ছে না। এই যে $1000 যখন পেমেন্ট করছে, আমি তো এই 90,000 দিয়েছি, মানে এই কোম্পানি তো এই 90,000 পেমেন্ট করেছে, তারপরেই না আরবিআই এইখানে $1000 পেমেন্ট করেছে। তাহলে সমস্যা কোথায়? আমরা তো আরবিআই কে পয়সা দিচ্ছি না, এখানে সমস্যা আছে। কি সমস্যা? আরবিআই ভারতীয় মুদ্রা নিজের মতন করে ছাপিয়ে স্টকে অনেক রেখে দিতে পারে, কিন্তু বিদেশি মুদ্রা তো আর ছাপাতে পারবে না। বিদেশি মুদ্রা আরবিআই কে নিজের কাছে রাখতে হলে ওই তত অ্যামাউন্টের জিনিসপত্র আরবিআই এর কাছে রাখতে হবে। ইনডাইরেক্টলি আরবিআই কে ডলার কিনে রাখতে হবে। এখন ডলার যদি দামি হয়ে যায় সেক্ষেত্রে আরবিআই এর অনেক পয়সা লাগবে কিনতে, আর যদি ডলার সস্তা হয়ে যায় সেক্ষেত্রে খুব সহজেই ভারত সরকার মানে আরবিআই ডলার কিনে রাখতে পারবে। এই যে আরবিআই $1000 বাইরের দেশকে পেমেন্ট করে দিল, তাহলে এর পরিবর্তে আরবিআই এর কাছে এখন রয়েছে কত? এই 90,000 টাকা। ভারতীয় মুদ্রায় 90,000 টাকা। $1 মানে কত বলেছিলাম? 90 টাকা। $1 মানে 90 টাকা। এখন কালকে গিয়ে যদি এই $1 মানে 95 টাকা হয়ে যায়
সেক্ষেত্রে আরবিআই কে আবার এই $1000 রিজার্ভ হিসাবে রাখতে কত টাকা খরচ করতে হবে? 90,000-এর জায়গায় 95,000 টাকা খরচ করতে হবে। কিন্তু আরবিআই এর কাছে আছে কত? 90,000 টাকা। তাহলে 5,000 টাকা কোথায় পাবে? ওই 5,000 টাকা দিয়ে এই ডলারের পরিমাণ কিন্তু কমে যাবে, হয়তো $980 মতন পেল। আলটিমেটলি গিয়ে কি হবে? আরবিআই এর কাছে এই ফরেন রিজার্ভ বা বিদেশি মুদ্রায় যে সঞ্চয়টা আছে সেটার পরিমাণ কমে যাবে। ইনডাইরেক্টলি ওটাই বলা হচ্ছে যে আমরা যদি আমাদের কনজাম্পশন এখন আপাতত একটু কমিয়ে দিতে পারি, সেক্ষেত্রে এই কোম্পানিগুলো বিদেশ থেকে আমদানি কম করবে। যদি আমদানি কম হয় সেক্ষেত্রে বিদেশে পেমেন্টও কম হবে, যদি বিদেশে পেমেন্ট কম হয় সেক্ষেত্রে এই বিদেশি মুদ্রা আরবিআই এর কাছে যা রয়েছে সেটা ধরা থাকবে, বিদেশি মুদ্রা একটু বেশি পরিমাণে থাকবে। বিদেশি মুদ্রা সব থেকে বেশি দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে পেট্রোলের দাম, পেট্রোলের দাম মানে হচ্ছে খনিজ তেলের দাম, ক্রুড, আরেকটা হলো এক্সচেঞ্জ রেট, আরেকটা হচ্ছে গোল্ড। এই তিনটে জিনিসের দাম যত বাড়ে ইনডাইরেক্টলি আরবিআই এর কাছে এই বিদেশি মুদ্রার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। এর ভ্যালু যত বাড়বে এই বিদেশি মুদ্রার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। এখন বিদেশি মুদ্রার পরিমাণ কমতে থাকলে ভারতে আর্থিক সংকট দেখা দেবে, বিদেশ থেকে জিনিসপত্র আর ইম্পোর্ট করানো যাবে না। ইম্পোর্ট করানো যাবে কিন্তু সেই তুলনায় কিন্তু পেমেন্ট করা যাবে না। এখন পেমেন্ট না করলে কোনো দেশ তো আর ধারে ভারতকে মাল দেবে না, আর যদি ধারে মাল দেয়ও সেক্ষেত্রে জিনিসপত্রের দাম অনেক বেশি নেবে, তাহলে সেই জিনিসের দাম বেড়ে গেল আর সেই জিনিসের দাম ইনডাইরেক্টলি আমাদের ঘাড়ের উপরে এসে পড়বে, ফলে জিনিসপত্রের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে, ইনফ্লেশন হবে যেটাকে বলা হয়। আর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি দেখো পেট্রোলের দাম হুড় হুড় করে বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম ভারতে হয়তো বোঝাই যাচ্ছে না, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে খনিজ তেলের দাম যেখানে মোটামুটি 65 বা $70 প্রতি ব্যারেল ছিল, এখন এটা মোটামুটি 100 বা $105 করে চলছে। এক্সচেঞ্জ রেট যেটা মোটামুটি 80-80-তে ছিল এখন হয়তো 90 ছাড়িয়ে গেছে। আর গোল্ডের কথা তো আমি আর কিছু বলছিই না, সবাই জানে। তো প্রধানমন্ত্রীর ওই কথার পেছনে হয়তো বিভিন্ন রকম কারণ থাকতে পারে, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, ডিপ্লোম্যাটিক, বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তবে আমাদের কনজাম্পশনের সাথে আরবিআই বা ভারত সরকারের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বিদেশি মুদ্রার সঞ্চয়ের এই হচ্ছে সম্পর্ক। তো যাই হোক, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন।